বাংলাদেশের ফুটবলে একটা বড় ধরনের আপডেট আছে এবং সেটা ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ লুডভিগ ডি ক্রুইফ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। ডাচ কোচের অধীনে বাংলাদেশ 2013 থেকে 2015 সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে খেলেছে এবং তার ভেতরে কিছুটা সাফল্য আছে, কিছু ব্যর্থতা আছে। সবকিছু মিলিয়ে এরপরে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটা খুব বেশি এগোয়নি ঠিকই, কিন্তু সম্পর্কটা সবসময়ই কোনো না কোনোভাবে টিকে ছিল। সেই ডি ক্রুইফকে টেকনিক্যাল ডিরেক্টরের পদে নিয়ে আসা, তার সঙ্গে তার সহকারী সে সময়কার রেনে কোস্টারকেও আনার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এই খবরের পেছনের খবরটা একটু জানতে চাই। এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে, তাদেরকে অফিসিয়ালি অ্যাপ্রোচটাও করা হয়েছে রেনে কোস্টার এবং লুডভিগ ডি ক্রুইফকে, এবং সেই জায়গায় হচ্ছে কি আপনার লুডভিগ ডি ক্রুইফ টোটালি আসতে যাচ্ছেন টেকনিক্যাল ডিরেক্টর পোস্টে। তার আন্ডারে ইউথ ম্যানেজমেন্টের সব কিছু পরিকল্পনা করা হবে এবং তার সেই ইউথ ম্যানেজমেন্ট প্রজেক্টগুলো যিনি দেখভাল করবেন সেটা হচ্ছে গিয়ে রেনে কোস্টার। লুডভিগ ডি ক্রুইফ, রেনে কোস্টার তারা 2013 থেকে 15 সেই সময়টার মধ্যে ছিলেন। দেখেন, সেই সময়টার মধ্যে বাংলাদেশের বড় সাফল্য যদি আপনি ধরেন তাহলে হচ্ছে একটা গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ হচ্ছে গিয়ে পৌঁছে গিয়েছিল। ফাইনালে মালয়েশিয়ার কাছে তাদেরকে হারতে হয়েছিল। এরপর আমরা যখন সময় এসেছে 2020-21 সালের দিকে, বিভিন্ন ইন্টারভিউয়ের সময় আমরা দেখেছি লুডভিগ ডি ক্রুইফ বলছিলেন তার কখনো বাংলাদেশে কাজ করার সুযোগ আসলে তিনি কাজটা করতে চান। ওভারঅল কিন্তু টোটাল টেকনিক্যাল স্টাফগুলোরই পরিবর্তন হচ্ছে, মানে এই জায়গায় কলেবর বাড়ছে, পরিধি বাড়ছে। কারণ আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের এখন ইউথ লেভেলের টিমও কিন্তু অনেকগুলো, বর্তমান যে সেট আপ রয়েছে সেই সেট আপ দিয়ে কাজ করাটা অনেকটা টাফ হয়ে যায়। সেই কারণে যে পোস্টগুলো ক্রিয়েট করা হচ্ছে, টেকনিক্যাল ডিরেক্টর, ডেভেলপমেন্ট কোচ, একই সাথে ডেভেলপমেন্ট কোচ নারীদের জন্যও থাকছে, ফিজিওথেরাপিস্ট, গোলকিপার কোচ, ফিটনেস ট্রেনার এবং হেড অফ কোচেস এডুকেশন। এই পোস্টগুলোতেই নতুন মুখ চাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবং লুডভিগ ডি ক্রুইফ, রেনে কোস্টার তাদের আগমনটা হয়েছিল কিন্তু তাবিদ আওয়াল যখন টেকনিক্যাল কমিটির হেড ছিলেন সেই সময়টায়, যখন তিনি বাফুফের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই আমলটায়। এবং খুবই ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে 2014 সালে যখন প্রথম দফায় লুডভিগ ডি ক্রুইফের সঙ্গে সম্পর্ক ছেদ হয় বাফুফের, সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেনও আবার তাবিদ আওয়াল। যদিও এখনো এই যে ঘটনা সেটা নিয়ে বাফুফের অফিসিয়াল কোনো মন্তব্য আমরা পাইনি এবং জানিও না সত্যি কথা বলতে। কিন্তু যে ধারণাটা করা হচ্ছে এবং আপনি খবরটা দিয়েছেন সবার প্রথমে, সেই খবরের ভিত্তিতে আমরা যদি ডি ক্রুইফের আমলটা নিয়েও একটু আলোচনা করি যে বাংলাদেশে তার আমলটা আসলে কেমন ছিল। বাংলাদেশ তার আন্ডারে আপনি কিছু সাকসেসের কথা বলছিলেন, ওই সময়টা বাংলাদেশের ফুটবলে বেশ নামকরা ফুটবলাররা খেলে গেছেন। নামকরা বলতে এটা বলছে যে মেধাবী ফুটবলারদের একটা গ্রুপ ওই সময়টায় ছিল। মামুনুল ইসলাম থেকে শুরু করে জাহিদ হাসান এমিলি পর্যন্ত এই কোচের আন্ডারে তখন খেলেছেন। কিন্তু এখন তিনি যখন টেকনিক্যাল ডিরেক্টরের পদটা যদি তিনি নেন, তিনি আসলে এর আগ পর্যন্ত কই কাজ করছিলেন? মানে 15তে বাংলাদেশের অধ্যায় শেষ হওয়ার পরে তিনি কি আসলে খুব বড় কোনো পদে ছিলেন যে পদে থাকার কারণে আপনি বলতে পারেন যে না, আমি আবারও তার কাছে ফেরত যেতে পারি? দেখেন, রেনে কোস্টার এরপরও কিন্তু কাজ করে গেছেন ইউথ প্রজেক্ট নিয়ে। ইনফ্যাক্ট তিনি এখনো কাজ করছেন নেদারল্যান্ডসে। লুডভিগ ডি ক্রুইফের ব্যাপারে কিন্তু আমরা সেই ধরনের কোনো আপডেট আলটিমেটলি আমরা জানি না যে তার এরপরের গন্তব্য কোথায়। এরপর আমরা শুনেছিলাম যে তিনি একটি স্থানীয় ক্লাবের হয়ে কাজ করছেন, বাট লম্বা টাইম আমরা হচ্ছে কোনো ধরনের কোনো আপডেট পাচ্ছি না। হ্যাঁ, এখন হচ্ছে লুডভিগ ডি ক্রুইফ এবং রেনে কোস্টার তারা নাকি ইউথ ম্যানেজমেন্টের বিভিন্ন প্রজেক্ট নিয়ে তারা পার্সোনালি কাজ করেন। সেই জিনিসটা বাফুফেকে অ্যাট্রাক্ট করেছে কিনা বা সেই রেসে তিনি সবচেয়ে এগিয়ে আছেন কিনা, সেটা একটা বড় আসলে প্রশ্ন থেকে যায়। টেকনিক্যাল ডিরেক্টরের কাজটা আসলে কি, এটা যদি আমরা একটু মোটা দাগে আলোচনা করার সুযোগ পাই। টেকনিক্যাল ডিরেক্টর একটা ফেডারেশনের যদি টেকনিক্যাল ডিরেক্টর হন, তার আন্ডারে যদি ইউথ টিমগুলো থাকে এবং একই সঙ্গে ন্যাশনাল টিমের কোচও তো কোনো না কোনো জায়গায় জবাবদিহিতার জায়গা ওই জায়গায় তৈরি হতে পারে। এখানে আবার উল্টো ঘটনাও করতে পারে, অনেক সময় টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে হেড কোচের, ন্যাশনাল টিমের হেড কোচের একটা দূরত্ব তৈরি হয়। যেটা করার চেষ্টা, যেটা আপনি আপনার রিপোর্টেও বলছিলেন যে একই মেথোডোলজিতে বাংলাদেশের ইউথ টিমগুলোকে চালানো, যেটা যেন পরবর্তীতে গিয়ে ন্যাশনাল টিমকে সাপোর্ট দিতে পারে। তার মানে এখানে হেড কোচের সঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর যিনি আসবেন তার একটা দারুণ সমন্বয়ের প্রয়োজন হবে। ইউথ ডেভেলপমেন্ট টিমের আন্ডারে, যার আন্ডারে থাকবে রেনে কোস্টার, তিনিও ডাচ, তো তার আন্ডারে যে টিমটা থাকবে তাদেরকেও সাপোর্ট দিতে পারতে হবে ন্যাশনাল টিমকে। তার মানে সবাই যদি ওই একই ফিলোসফিতে অ্যালাইনমেন্টটা রাখার যে চেষ্টা, সেটা সুচারুরূপে বাংলাদেশ হয়তো আগে দেখে নাই, কিন্তু তাদেরকে দিয়ে এটা সম্ভব কিনা এই প্রশ্ন যদি কেউ
তোলেন, তাহলে সেটা তো একেবারে অন্যায় প্রশ্ন না বোধ না, হয়। কারণ লুডভিগ ডি ক্রুইফ ধরেন ওই আমলে কোচিং করিয়ে গেছেন, যেটা আমরা বলছিলাম এরপর তিনি কোথায় কাজ করেছেন বা তার ইউথ লেভেলের প্রজেক্টগুলো সম্পর্কে কিন্তু ক্লিয়ার কাট কোনো ধারণা এখন পর্যন্ত নাই। এই যে দেখেন আমরা একটা কার্ড দেখছিলাম কোন কোন পোস্টে বিএফএফ নতুন কোচ তারা নিয়োগ দেবে, এখানে কিন্তু 6 জনেই হবে বিদেশি। হেড অফ কোচেস এডুকেশন এই পোস্টার ব্যাপারে এখনো ক্লিয়ার কাট কোনো ধারণা পাওয়া যায় নাই। বাকি যে 6টা পোস্ট, ফিজিওথেরাপিস্ট, গোলকিপার কোচ, পার্মানেন্ট ফিটনেস ট্রেনার, এই সব কিছু নিয়েই কিন্তু হচ্ছে কি একটা বিদেশি কোচিং প্যানেলকে কাজ করানো হবে। এর আগ পর্যন্ত টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন সাইফুল বারী, তার সঙ্গে চুক্তির মেয়াদ বোধহয় শেষ হয়ে যাচ্ছে, এখনো সেটা রিনিউ করা হয়নি। তাহলে তার মানে জিনিসটা এমনও হতে পারে যে তিনি হেড অফ কোচেস এডুকেশন পোস্টে তিনি থাকবেন, কারণ এই বাংলাদেশে তো আপনার কোচিং অনেকগুলো কোর্স হয়ে থাকে। তিনি নিজেও এই কাজটা বেশ স্বাচ্ছন্দ্যই বোধ করেন করার সময়, তো ওই জায়গাটা মনে হয় সাইফুল বারী টিটুর জন্য চলে যেতে পারে। আমরা এই লুডভিগ ডি ক্রুইফের আমলে যদি একটু ফেরত যাই, সেটা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে এখন যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, লোকে বলেন যে এক্স এর কাছে ফেরত যে যাওয়াটা খুব ভালো সিদ্ধান্ত না, তো আপনার কাছে কি মনে হয় সিদ্ধান্তটা কেমন? আপনি তার আন্ডারে খেলেছেন। ধন্যবাদ রিফাত ভাই এবং নাবিল, দুজনকে ধন্যবাদ। আমি আসলে আপনাদের কথা শুনছিলাম। দেখেন, ক্রুইফের ব্যাপারটা হয়েছে যখন 2013 সালে প্রথম আসে আর কি। আসার পর আমরা যে দলটা ছিলাম, আমরা একটা ভালো দল ছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের দলটাকে আসলে একটা প্লেইং স্টাইল তৈরি করে দিয়েছিল কিন্তু ক্রুইফ, সত্যি কথা বলতে। হ্যাঁ, আমরা আসলে এর আগে যেভাবে খেলছিলাম, তারপরে কিন্তু ক্রুইফ আসার পরে একটা প্যাটার্ন নিয়ে কিন্তু আমরা ফুটবল খেলা স্টার্ট করেছিলাম, লাইক বিল্ড আপ ফুটবল এবং হাই প্রেসিং ফুটবল। ওই সময় কিন্তু খেলার একটা পরিবর্তন আসছিল এবং আপনাদের শুরুতেই যে কথা হয়েছিল যে আপনারা যে বলছিলেন যে কিছু সফলতা এবং কিছু ব্যর্থতা ছিল। হ্যাঁ, আমাদের দেখেন গোল্ড কাপের ফাইনাল খেলেছি, সাব ফুটবলও আমরা ভালো করেছি। আনফরচুনেট আমরা সেমিফাইনালে যেতে পারিনি, বাট টুর্নামেন্টটা আমরা বেশ ভালো করেছি। ইন্ডিয়ার সাথে 1-1 গোলে ড্র করেছিলাম। যেটা হয়েছে যে ওই সময়টা আমরা আসলে একটা ধাঁচে ফুটবল খেলার চেষ্টা করেছিলাম, যেটা আসলে মানুষকে অনেকভাবে অ্যাট্রাকটিভ করেছিল ক্রুইফ এবং রেনের আন্ডারে। এবং আমার কাছে মনে হচ্ছে যে তখন আমরা আমাদের কিছু ইয়ং ট্যালেন্ট প্লেয়ারও তৈরি হয়েছিল, লাইক হেমন্তর মতো প্লেয়ার কিন্তু তখন ইনক্লুড হয়েছিল এবং হেমন্তকে কিন্তু পরে তারা নেদারল্যান্ডসে কিন্তু তারা ট্রায়ালের জন্য পাঠিয়েছিল। সো ক্রুইফ এবং রেনের ব্যাপারটি হয়েছে তারা আসলে দুজনে আমাদের সাথে আসলে যেভাবে কাজ করেছে ওই কাজের অনুযায়ী আমাদেরকে আসলে একটা প্লেইং স্টাইল আমরা রপ্ত করতে পেরেছিলাম, যেটা আসলে মানুষ পছন্দ করেছিল। এই জায়গায় তো এরপর কি লুডভিগ ডি ক্রুইফ এবং রেনে কোস্টার তারা আমরা শুনেছি যে বিভিন্ন ধরনের ইউথ ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে তারা আছেন, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? দেখেন, আমি রেনে এবং রেনের সাথে আমার তেমন একটা যোগাযোগ নেই, বাট ক্রুইফের সাথে ফেসবুকে মেসেঞ্জারে মাঝে মাঝে হাই হ্যালো, এবং ওই সুবাদে যতটুকু জেনেছি যে ওরা আসলে ফুটবল নিয়ে কাজ করছে। স্পেশালি ওরা আফ্রিকান যে ইউথ স্কাউটিং যে জায়গাগুলি আছে ওইটা নিয়ে ওরা কাজ করছে এবং ওরা বিভিন্ন ওখান থেকে প্লেয়ার হান্টিং করে দেন একাডেমি গুলিতে ওরা প্লেয়ার প্রোভাইড করে, ভালো ভালো একাডেমি গুলিতে। এবং এইটা নিয়ে রেনে স্পেশালি নাকি ম্যাক্সিমাম টাইমে আফ্রিকার দেশগুলিতে থাকে, স্পেশালি নাইজেরিয়া, তারপর ঘানা, এইসব কান্ট্রির যে ইউথ স্কাউটিং যে দলগুলি রয়েছে ওইদের সাথে কাজ করে এবং গ্রুপের ব্যাকগ্রাউন্ড থেকে আসলে কাজ করে। ওরা দুজন এইটা নিয়ে কাজ করে। এই পর্যন্তই আসলে আমার সাথে লাস্ট যখন কথা হয়েছে এটাই আমি জানতে পেরেছি আর কি। ভাই, টেকনিক্যাল ডিরেক্টরের যে পদটা তার আসলে কাজের যা ধরন এবং যেটা আসলে বলা হচ্ছে যে একই মেথোডোলজিতে বাংলাদেশ খেলতে চায় বয়সভিত্তিক দল থেকে শীর্ষ চূড়া পর্যন্ত, এবং একই সঙ্গে সেখানে তো কোচেস এডুকেশনও একটা পার্ট, যে কোচরা বাংলাদেশে নতুন করে তৈরি হবেন তাদেরকেও প্রায় একই শিক্ষা ক্রমের ভেতরে নিয়ে আসা বা একই ধরনের চিন্তা ভাবনা সবাই মিলে পোষণ করা, এই ব্যাপারগুলো তাত্ত্বিকভাবে শুনতে বেশ ভালো লাগে, কিন্তু বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশে এটা আমরা আগেও কখনো দেখি নাই। কিন্তু সামনের দিনে দেখার সুযোগ আসলে আপনার কাছে কতটুকু মনে হয়, বা এটা দেখতে হলে আসলে প্রক্রিয়াটা কি? রিফাত ভাই, আপনি কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপার এখানে বলেছেন। দেখেন, সারা পৃথিবীর ফুটবলই চলে কিন্তু একটা চেইন অফ কমান্ডের উপর। তাদের ফেডারেশন আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু আসলে স্পেশালিস্ট কিন্তু নিয়োগ দেয়, যারা কিন্তু তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ করে। আমাদের এখানে যেটা হয়েছে যে আমরা জাতীয় দল কেন্দ্রিক আসলে আমাদের চিন্তা ভাবনাগুলি থাকে। আমরা টেকনিক্যাল ডিরেক্টরের যে কাজগুলি সেগুলি কিন্তু আমরা তেমন ভাবে মূল্যায়ন করি না। এট দ্য সেম টাইম আপনি কোচেসদেরকে নিয়ে এখানে কিন্তু টিটু ভাই কাজ করে, এর আগে পল স্মলি কাজ করেছে, এবং ডেভেলপমেন্ট যে জায়গাগুলি রয়েছে সেখানেও কিন্তু টেকনিক্যাল যে ডিপার্টমেন্ট থাকবে তারা কিন্তু ওইটার একটা পুরো প্ল্যান দিবে সারা বছরের বা 2-3 বছরের। এই প্ল্যান অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার জায়গা অনুযায়ী কিন্তু কাজ করবে। তো এইটা তো আমাদের এখানে অ্যাবসেন্ট ছিল। আমার কাছে মনে হয় যে আমাদের বিএফএ প্রেসিডেন্ট
তাবিদ ভাই আসলে এই জিনিসগুলি সে ফিল করেছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই যদি হাই প্রোফাইল লোকজন থাকে, তারা যদি তাদের নিজস্বতা দিয়ে যদি কাজ করে এবং তারা যদি একটা প্ল্যান অনুযায়ী 2-3 বছরের একটা প্ল্যান নিয়ে যদি সামনের দিকে কাজ করে, সেখানে হয়তো ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যেটা বলেছেন রেনে এবং ডিক্রুইফকে আনছে টেকনিক্যাল ডিরেক্টর এবং ডেভেলপমেন্টের বিভিন্ন কাজে লাগানোর জন্য। তো এটা তো আমার কাছে মনে হয় যে একটা নতুনত্ব, এবং এটা হলে আমার কাছে মনে হয় বেশ ভালোই হবে। বিকজ আপনি শুধু জাতীয় দল কেন্দ্রিক না, এখানে প্রত্যেকটা আমাদের ইয়ুথ লেভেলে কিন্তু এখন প্রচুর খেলা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জায়গা থেকে, এবং আমাদের একাডেমি কিন্তু বেশ দীর্ঘ হচ্ছে। সুতরাং এই জায়গাগুলিও কিন্তু আমাদের প্রপার আর কিন্তু আমি মনে করি যে প্রপার যে ফ্যাসিলিটিস এবং ট্রেনিং সেশনের যে স্ট্রেংথ, সেইটা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, সেখানে অবশ্যই হাই প্রোফাইল টাইপের লোক থাকলে যেটা হবে যে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা আমরা চিন্তা করতে পারবো 2-3 বছর পরে। ওই জায়গাগুলি তো অ্যাটলিস্ট এত বছর আমাদের একটা ভালো অবস্থানে ছিল না। সুতরাং আমার মনে হয় যে বিএফএ প্রেসিডেন্ট সেটা রিয়েলাইজ করেছে, সেই জায়গা থেকে হয়তো নাবিল ভাই যেটা বলছিল যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু একজনকে স্পেশালিস্ট হিসেবে দেখা হচ্ছে, যারা কিন্তু ইন ফিউচার এগুলি নিয়ে কাজ করবে। দেখা যাক আসলে কি দাঁড়ায় শেষ পর্যন্ত। ঘটনাটা অফিসিয়ালি এলে পরে আমরা বোধহয় এটা নিয়ে আরো বিস্তর আলোচনা করতে পারবো। জাহিদ হাসান এমিলি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.